নমস্কার। আমি ডক্টর শুভেন্দু বাগ, এখন মেদিনীপুর মেডিকেল কলেজের চিকিৎসক শিক্ষক এবং বালিচক এরিয়া, এই জায়গাতে আমি এখন জেনারেল ফিজিশিয়ান। আমরা আজকে আলোচনা করব একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটা হচ্ছে আমাদের বাঙালিরা প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা রোগকেই আমরা কিন্তু গ্যাস হয়েছে বলে ধরে নিই। এবার এই যে অ্যাসিডিটি বা গ্যাস, এটা বাঙালির একেবারে মজ্জায় ঢুকে গেছে। আমরা সবাই বলতে পছন্দ করি যে বোধহয় আমার এই রোগটা গ্যাস, এবং প্রত্যেকেই আমাদের কাছে এসে বলতে থাকে, ডাক্তারবাবু এই গ্যাসে আমরা কি খাবো, কি খাবো না, সেইটা যদি একটু বলে দেন। দেখুন, প্রথম কথা আমি একটু বলি, আমার আজ দীর্ঘদিনের রোগী দেখার অভিজ্ঞতার বেসিসে আমি বলতে পারি, আমাদের বাঙালিদের খাদ্যাভ্যাসের মধ্যেই লুকিয়ে আছে এই অ্যাসিডিটির সম্ভাবনা এবং গ্যাস হওয়ার মতো সমস্যা। কি রকম খাদ্যাভ্যাস? দেখুন, বাঙালি সকালের খাবার দেরি করে খায় আর রাতে পেট ভর্তি করে খেয়ে ঘুমিয়ে পড়ে। সারা পৃথিবীতে ঠিক অপোজিটটাই করা হয়। কিরকম? সকালের ব্রেকফাস্ট হয় অনেক বেশি, পেট ভরে খেতে হয়। কখন খেতে হয়? সেটা হচ্ছে যখন ঘুম থেকে উঠলাম তার 1 ঘন্টার মধ্যে পেট ভরে ব্রেকফাস্ট করতে হয়, এবং রাতের খাবার অল্প খেতে হয়, এবং রাতে খাবারের পরে ঘুমানোর মধ্যে যেন অন্তত 2 ঘন্টা একটা গ্যাপ থাকে। কিন্তু ঠিক অপোজিটটা আমরা বাঙালিরা করি। সকালের টিফিন বিভিন্ন কাজের বাহানাতে আমরা দেরি করে করি, এবং আমরা আরেকটা বাজে অভ্যাস আমাদের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই 1 গ্লাস গরম একটা চা বা কফি খেয়ে নেওয়া। দেখুন, সকালবেলা চা আপনি টিফিন পেট ভরে টিফিন খাওয়ার পরে করুন, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু যদি সকালবেলায় আপনি টিফিনটা খাওয়ার আগে ঘুম থেকে উঠেই বেডটির মতো করে একটা গরম চা খান, তাহলে কিন্তু মাথায় রাখবেন, আমরা চা বেশিরভাগ সময় ফুটিয়ে খাই, ফলে চায়ের থেকে ট্যানিন তৈরি হয়, যে ট্যানিন কিন্তু অ্যাসিডিটি তৈরি করে। ফলে আমাদেরকে কি করতে হবে? সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ হলো পেট ভর্তি করে 1 ঘন্টার মধ্যে পেট ভর্তি করে ব্রেকফাস্ট করা। তারপর আপনি প্রত্যেক 2 ঘন্টা 3 ঘন্টা ছাড়া ছাড়া অল্প অল্প করে খেতে থাকুন, এবং রাতের খাবার আপনার ক্ষেত্রে মাথায় রাখতে হবে, রাতে যখন ঘুমোচ্ছেন, ধরুন 10টায় ঘুমোচ্ছেন, তো 8টার মধ্যে খাবার সেরে ফেলতে হবে, এবং সেই খাবারটা বেশি ভারী খাবার হবে না। তাহলে এটা গেল আমাদের খাবারের সময়, কিভাবে আমরা খাবো, কিভাবে খেলে আমাদের অ্যাসিডিটি থেকে আমরা মুক্তি পাবো। দ্বিতীয় নম্বর হচ্ছে খাবারের প্রকৃতি, আমরা কি খাবো। বাঙালি সবচেয়ে অদ্ভুত ভাবে যেটাতে ভোগে, আমরা তেল ঝাল মশলা একটু বেশি পছন্দ করি, আমরা সেটা খাই, এবং খাবার শেষে আমরা একটা করে মিষ্টি খেয়ে নিই। দেখুন, এই মিষ্টি, বাঙালি হচ্ছে মিষ্টি প্রিয় জাতি, কিন্তু মিষ্টি যখন আপনি খাবারের শেষে খাবেন, সেটা কিন্তু হজম করতে অসুবিধা হবে। ফলে খাদ্যাভ্যাস থেকে আমাদের মিষ্টি জাতীয় খাবার, যেটা থেকে আমাদের অ্যাসিডিটি হতে পারে, সেটা কমাবো। এছাড়াও সারা পৃথিবী যে যা কারণে অ্যাসিডিটি বা গ্যাসে ভোগে, সেটা হলো অ্যালকোহল, ধূমপান বা ফাস্ট ফুড, এগুলোর মাত্রাতিরিক্ত সেবনে আমাদের কিন্তু অ্যাসিডিটি হতে পারে। তাহলে আমরা কি করব? ধূমপান থেকে বিরত থাকবো। অ্যালকোহল, অনেকেই আমাদের কাছে বলেন, স্যার অ্যালকোহলটা খাওয়ার সঙ্গে সঙ্গে যেন গলা বুক জ্বলে গেল। এই যে গলা বুক জ্বলে যাওয়া যে খাবার থেকে হচ্ছে, সেইটা আপনাকে এড়িয়ে চলতে হবে। সেটা হতে পারে অ্যালকোহল, হতে পারে কোনো একটা তরকারি, বা হতে পারে আমি শুধু গাজরটা খেলাম, গাজর খেতে গিয়ে দেখলাম যে সেটা খেতে গিয়ে আমার গলা বুক জ্বলে যাচ্ছে, ফলে সেই খাবারটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। এছাড়াও আমাদের খাবারের মধ্যে যেটা থাকবে, সেটা হচ্ছে বেশি পরিমাণে শাকসবজি। যাতে শাকসবজি বেশি খেলে, প্রথম কথা, সেটা হজমে সাহায্য করবে, এবং আমাদের গাট হেলথ, সেটাকে সুন্দর রাখবে, এবং প্রতিদিন পায়খানাটা পরিষ্কার হবে। যদিও প্রতিদিন পায়খানা হতেই হবে, এই যে একটা বদ্ধমূল ধারণায় বাঙালি ভুগতে থাকে, সেটাও ঠিক নয়। যদি 48 ঘন্টার মধ্যে একবারও পায়খানা হয়, তাহলে বুঝবেন সঠিক, সেটাই স্বাভাবিক। তাহলে খাবারের মধ্যে তেল ঝাল মশলা জাতীয় যুক্ত খাবার আমাদের একটু কম খেতে হবে। আমাদেরকে
অ্যালকোহল এবং ধূমপান এড়িয়ে চলতে হবে, ফাস্ট ফুড যথাসম্ভব বিরত থাকতে হবে, এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এছাড়াও কয়েকটা জিনিস আমরা বলি, যেমন ধরুন কারুর কারুর খাওয়ার পরেই কেউ কেউ আমাদেরকে বলতে থাকেন, ডাক্তারবাবু খাওয়ার পরেই মনে হচ্ছে পেটটা যেন একদম ফাঁপ হয়ে গেল, ভর্তি হয়ে গেল খাবারের পর, এবং তারপরে যেন কিছুতেই হজম হচ্ছে না। আমরা এইসব পেশেন্টদের ক্ষেত্রে বলি, যদি আপনার ডায়াবেটিস থাকে অথবা যদি আপনার ডায়াবেটিস নাও থাকে, মাথায় রাখবেন কায়িক পরিশ্রম, অর্থাৎ সকালবেলা বা বিকেল বেলা যখন আপনি সময় পাচ্ছেন, যদি খাওয়ার পরে 1 ঘন্টা হাঁটা যায় তাহলে কিন্তু দারুণ কাজ হবে। এক, তাতে খাওয়ার হজম হতে সুবিধা হবে, এবং দ্বিতীয় কথা হচ্ছে এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে কখনোই পেট ভর্তি করে খাওয়া যাবে না। যখনই খাবেন অল্প, বারে বারে খান। পুষ্টিগত জায়গাটা বজায় রাখার জন্য আমরা বারে বারে খাবার খাবো, কিন্তু অল্প 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 পরিমাণে খাবো। আমাদের বাঙালিদের অভ্যেস কি, সকালে একবার ব্রেকফাস্ট, দুপুরে একবার খাওয়ার, বিকেলে অনেকে খান বা অনেকে খান না, এবং রাত্রে খাবার। এই যে 4 বেলা খাচ্ছেন, সেটাকেই আমি বলবো 8 বেলা খান। ওই সমপরিমাণ খাবার খেতে হবে, অর্থাৎ খাবারের পরিমাণ বাড়াবো না, কিন্তু সমপরিমাণ খাবারটাকে ডিভাইড করে। ধরুন সকালবেলায় আমি ঘুম থেকে উঠলাম 6টায়, তো প্রথম 1 ঘন্টার মধ্যে অর্থাৎ 7টার সময় আমি পেট ভরে একটা ব্রেকফাস্ট করলাম। তারপর দেখা গেল 9টার সময় আমি অল্প কিছু খেলাম, হতে পারে দুটো বিস্কুট, সেটাও হতে পারে। তারপর আবার 12টার সময় খেলাম, আবার 2টোর সময় খেলাম। এইভাবে করে 2 ঘন্টা 3 ঘন্টা ছাড়া ছাড়া যদি অল্প 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 করে খাবার খেতে থাকি, এবং সেটাকে যদি আমরা 8 বার 9 বার করে খাই সারা দিনে, তাহলে কিন্তু এই গ্যাস অ্যাসিডিটির সমস্যা থেকে আমরা অনেকাংশে মুক্তি পেয়ে যাব। আরেকটি বিশেষ কথা আমরা বলতে চাই, সেটা হলো ধরুন অ্যাসিডিটির ওষুধ আমরা কি সব দিন খাবো? প্রত্যেক পেশেন্ট আমাদের কাছে এসে জিজ্ঞেস করেন। দেখুন, যে পেশেন্ট ব্যথার ওষুধ খাচ্ছেন, যে পেশেন্ট অ্যাসপিরিন জাতীয় গ্রুপের ওষুধ খাচ্ছেন, তাদেরকে আমাদেরকে অ্যাসিডিটির ওষুধ দিয়ে রাখতে হয়, কারণ এই ধরনের ওষুধগুলো খেলে গ্যাস্ট্রিক আলসার হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি ধরুন আমরা এই ধরনের ওষুধ খাচ্ছি না, কিন্তু প্রতিদিন একটা করে আমরা গ্যাসের ওষুধ খাচ্ছি, বিভিন্ন ধরনের গ্যাসের ওষুধ, সেটা ওমেপ্রাজল হতে পারে, এসোমেপ্রাজল হতে পারে, প্যান্টোপ্রাজল হতে পারে, ল্যান্সোপ্রাজল হতে পারে, র্যানিটিডিন হতে পারে, যাই হোক না কেন, যখনই আমরা দীর্ঘদিন ধরে এই ওষুধগুলো খেতে থাকবো, তার কিন্তু একটা রিয়াকশন থাকবে। কি রকম? সবচেয়ে বাজেভাবে যেটা বলতে হয় সেটা হচ্ছে অ্যাক্লোরহাইড্রিয়া বলে একটা রোগ হতে পারে। আমরা ওষুধকে সবসময় ওষুধের মতোই নেব। ওষুধের খাওয়ার পদ্ধতি সেটা ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী মেনে চলতে হবে। আমরা নিজের মনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে একটা করে গ্যাসের ওষুধ খেয়ে নিলাম, এটা কখনোই কাম্য নয়। তাহলে করবোটা কি? যদি ডাক্তারবাবু আপনাকে বলেন একটা ওষুধ খেতে, সেটা তার প্রয়োগ পদ্ধতি সম্বন্ধেও ডাক্তারবাবু আপনাকে ওয়াকিবহাল করবেন। ফলে সেই হিসেবে আমরা ওষুধ খাবো। আমরা কখনোই এরকম করব না যে সকালবেলা উঠেই একটা করে গ্যাসের ওষুধ খেয়ে নিলাম, তার মানে বোধহয় আমি সর্বরোগ থেকে মুক্তি পেয়ে যাব। না, কখনোই সেটা হবে না। আপনার রোগের প্রকৃতি দেখে সেই মতো করে আমরা চিকিৎসা করব। অনেক মানুষকে দেখেছি বলেন গ্যাস হয়েছে, আপনি বুঝলেন কি করে যদি জিজ্ঞেস করি, তখন বলেন, কেউ বলেন যে ডাক্তারবাবু আমার মাথা যন্ত্রণা হচ্ছে, অতএব এটা গ্যাস। কেউ বলেন আমার পিঠে ব্যথা হচ্ছে, অতএব বোধহয় এটা গ্যাসের জন্য হচ্ছে। কেউ বলেন ডাক্তারবাবু আমার খাবারটা খাওয়ার পরে পেটটা ভারী হয়ে যাচ্ছে, এটা বোধহয় গ্যাসের জন্য হচ্ছে। কেউ বলছেন আমার টক ঢেকুর উঠছে, সেই জন্য বোধহয় এটা গ্যাস হয়েছে, সেই জন্য বোধহয় টক ঢেকুর উঠছে। কেউ আবার বলছেন ডাক্তারবাবু আমার না পায়ের মাসেল গুলোতে ব্যথা হচ্ছে, বোধহয় এটা গ্যাসের জন্য হচ্ছে। এই যে মানুষের মধ্যে একটা গ্যাস সম্বন্ধে বা অ্যাসিডিটি সম্বন্ধে একটা ভুল ধারণা রয়েছে, সেইটা একটু দূর করে নেওয়া উচিত। প্রথম কথা হচ্ছে এই গ্যাস অ্যাসিডিটি হলে বুঝবো কি করে আমরা কোনটা গ্যাস অ্যাসিডিটির আসল সমস্যা? দেখুন, আপনি খাবার খেলেন, খাবার খাওয়ার পরে আপনার গলা বুক জ্বালা করছে, এইটা কিন্তু অ্যাসিডিটির সমস্যা হতে পারে। আবার খাওয়ার কিছুক্ষণ বাদেই একটা টক জল যেন গলা অব্দি উঠে আসছে, বিশেষ করে রাত্রেবেলা যখন শুতে যাচ্ছি, রাত্রেবেলা শোয়ার সময় যেন টক জল উঠে আসছে গলা অব্দি। যদি এটা হয় তাহলে আমরা এটাকে বলি জিইআরডি বা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এই জিইআরডি এই রোগটার কিন্তু বিভিন্ন রকম প্রকার হতে পারে, বিভিন্ন ভাবে প্রকাশ পেতে পারে। কি রকম? কেউ বলেন ডাক্তারবাবু আমার দীর্ঘদিন ধরে ছোট ছোট করে একটা যেন কাশি হচ্ছে, হালকা হালকা কাশি। আমরা প্রকাশ মানে যখন তার গলাটা পরীক্ষা করে দেখলাম, তখন দেখলাম সে দীর্ঘদিন একটা ক্রনিক ফ্যারিঞ্জাইটিসে ভুগছে। আসলে কিনা সেটা জিইআরডির লক্ষণ।
ফলে আপনার চিকিৎসকের পরামর্শ নিন। আপনার চিকিৎসক যদি বলেন এটা গ্যাসের জন্য হচ্ছে বা অ্যাসিডিটির জন্য হচ্ছে, তাহলে আপনি সেটা মেনে নিন যে গ্যাস গ্যাস বা অ্যাসিডিটির জন্য হচ্ছে। কিন্তু কখনোই যে কোনো কিছুকেই আমরা গ্যাস অ্যাসিডিটি হয়েছে বলে ভেবে আমরা চিকিৎসা করছি, নিজে থেকে একটা ওষুধ খাচ্ছি, এটা কাম্য নয়। চিকিৎসক আপনার অ্যাসিডিটি বা গ্যাস হয়েছে কিনা সেটা নির্ণয় করার জন্য তিনি যথেষ্ট পারদর্শী, তার উপর নির্ভর আপনাকে করতেই হবে। এবার আসি ওষুধের জায়গায়। ধরুন সত্যিকারেরই আমি অ্যাসিডিটিতে ভুগছি, কি ওষুধ খাবো, কখন খাবো? দেখুন, যত ওষুধ আমাদের এখন ফার্মাকোলজি এই সাবজেক্ট যারা বানাচ্ছে, ওষুধ বিভিন্ন রকম তৈরি করছেন, তাদের বিভিন্ন ধরনের ওষুধ এসেছে। যেমন পিপিআই সবচেয়ে বেশি চলে, প্রোটন পাম্প ইনহিবিটর, সেটার মধ্যে পড়ে কারা? ওমেপ্রাজোল, এসোমেপ্রাজোল, ল্যান্সোপ্রাজোল, প্যান্টোপ্রাজোল। এই যে ওষুধগুলো, বা ডেক্স ল্যান্সোপ্রাজোল, এই সব ওষুধগুলো আসলে পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটর। এছাড়াও নতুন এসছে ভোনোপ্রাজান। এছাড়াও অনেক দিন আগে থেকে চলছিল H2 ব্লকার, যেমন র্যানিটিডিন, ফ্যামোটিডিন, সিমেটিডিন, এই ধরনের ওষুধগুলো। আমরা এই ওষুধগুলো বিভিন্ন ক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শ কিন্তু সকালবেলা খাওয়ার পরামর্শ নাও হতে পারে। যেমন ধরুন, যে পেশেন্টটি থাইরয়েডের পেশেন্ট, হাইপোথাইরয়েডে ভুগছেন, সকালবেলা একটি করে তাকে থাইরক্সিন খেতে হয়, আমরা তাকে বলবো সকালবেলা গ্যাসের ওষুধটা না খাওয়া। বরং সেক্ষেত্রে তিনি যদি খেতেই চান, তাহলে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী যে সময় খেতে বলবেন সে সময় খাওয়া। এছাড়াও বিভিন্ন সময় আমরা ওষুধগুলোকে বিভিন্ন রকম ডোজে দিই, সেই ডোজটা আপনাকে মেনটেন করতে হবে যেভাবে ডাক্তারবাবু বলবেন। দ্বিতীয় নম্বর কথা। তৃতীয় নম্বর আরেকটি জিনিস রয়েছে, সেটা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া রয়েছে যাকে আমরা বলি এইচ পাইলোরি ব্যাকটেরিয়া বা হেলিকোব্যাক্টার পাইলোরি। এই ব্যাকটেরিয়াটি কিন্তু গ্যাস্ট্রিক আলসার তৈরি করতে প্রধান ভূমিকা নেয়। অর্থাৎ পাকস্থলী বা ডুওডেনাম, এই ভেতরে এই ব্যাকটেরিয়াটি আলসার তৈরি করে, যা পরবর্তীকালে কিন্তু ক্যান্সার অবধি তৈরি করতে পারে। তাহলে আমরা কি করব? এই ব্যাকটেরিয়াটি জন্মেছে কিনা সেটা ডাক্তারবাবুরা এন্ডোস্কোপি করেন। এন্ডোস্কোপি করে ইউরিয়েজ টেস্টের মাধ্যমে সেটা তার ইনভেস্টিগেশন করে তাকে ডায়াগনোসিস করেন। এছাড়াও কিছু রক্তের পরীক্ষা রয়েছে যেগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে আপনার এইচ পাইলোরিতে আপনি আক্রান্ত কিনা। যদি হয়, তার চিকিৎসা একটু আলাদা, কিছু অ্যান্টিবায়োটিক খেলেই সেটা সম্পূর্ণভাবে সুস্থ করা সম্ভব। কিন্তু সর্বোপরি খাদ্যাভ্যাস, এই জিনিসটার সঙ্গে আমাদের অ্যাসিডিটি গ্যাস, অর্থাৎ বাঙালির যে চিরাচরিত একটা সমস্যা, সেটার সঙ্গে যথেষ্ট যোগ রয়েছে। ফলে আমরা যেটা করব, আবারও যদি আমরা পুরোটা উপসংহার টেনে বলি, খাবারের টাইম এবং খাবারের কোয়ালিটি, এই দুটোর উপর জোর দিতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠেই 1 ঘন্টার মধ্যে পেট ভরে খাবার খান, খালি পেটে চা ফুটিয়ে কখনো খাবেন না, এবং খাবারের টাইম প্রত্যেক 2 ঘন্টা অন্তর অন্তর হোক, তাতে সবচেয়ে ভালো। এছাড়া খাবারের মধ্যে তেল ঝাল মশলা, অ্যালকোহল, ধূমপান, এগুলো থেকে আমরা যতটা পারবো বিরত থাকবো। এবং সকালের দিকের খাবার আমরা বেশি করে খাবো এবং রাতের খাবার কম খাবো। এবং নিয়মিত শরীর চর্চা করব। শরীর চর্চা বলতে আমি কিন্তু ব্যায়ামবীর হতে বলছি না, আমি বলছি সারাদিনে যদি 1 ঘন্টা ঘাম ঝরিয়েও হাঁটা যায়, তাহলেও কিন্তু গ্যাস অ্যাসিডিটির সমস্যা অনেকাংশে কমে যাবে। ধন্যবাদ, ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। নমস্কার।